রক্তের সম্পর্ক নাকি শুধুই এক কুৎসিত মুখোশ? ক্ষমতার লোভ আর অগস্তি পরিবারের কোটি কোটি টাকার সম্পত্তির জন্য নিজের জন্মদাতা পিতাকেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে কোনো মেয়ে? আজ হাসপাতালের ওটিতে যখন মনোজবাবু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, ঠিক তখনই একদিকে নিজের পাপ লুকাতে ঠাকুমার বুকে মাথা রেখে কুমিরের কান্না কাঁদছে শয়তান সিয়া, অন্যদিকে নিজের আসল রূপ আড়াল করতে নিষ্পাপ চিকিকে এক অন্ধকার ঘরে তালাবন্ধ করে দিল সে। কিন্তু চরম টুইস্ট তো তখন আসে যখন সিয়ার এই জঘন্য চক্রান্ত ধরতে না পেরে স্বয়ং ঠাকুমাই হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে চিকিকে অলক্ষী বলে অভিশাপ দিতে শুরু করেন। রক্তের এক পন্থার জন্য যখন মনোজবাবুর জীবন শেষ হতে চলেছে, তখন রামের এই একলা লড়াই কি পারবে সত্যকে সামনে আনতে? সিয়ার এই ভয়ঙ্কর নোংরা চালের শেষ কোথায়? আজকের পর্বে প্রতিটি দৃশ্য আপনাদের গায়ের পশম খাড়া করে দিতে বাধ্য। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, হাসপাতালের ওটির বাইরে তখন এক চরম থমথমে পরিস্থিতি। মনোজবাবুর অবস্থা আশঙ্কাজনক দেখে খলনায়িকা সিয়া মনে মনে এক কুটিল চাল চালতে শুরু করে। সে মনে মনে বলে, আমি আরেকটু নাটক করে নিজেকে সবার সামনে ভালো মেয়ে প্রমাণ করব, নইলে এই বুড়োরা যদি আমাকে সন্দেহ করে তবে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। এই বুড়োটা তো আর আমার আসল বাবা নয়, তাই রাজকীয় লাইফস্টাইল ধরে রাখতে আমাকে একটু চোখের জল ফেলতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। সিয়া এক মুহূর্তও দেরি না করে কাঁদতে কাঁদতে গিয়ে ঠাকুমাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং এক মস্ত বড় নাটক শুরু করে। সে ডুকরে কাঁদতে কাঁদতে বলে, দাদিমা দয়া করে কিছু একটা করো, আমার পাপাকে বাঁচাও। আমি পাপকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না দাদিমা, আমি আমার পাপাকে ফেরত চাই। সিয়া এই নিখুঁত অভিনয় দেখে ঠাকুমার মন গলে যায়। তিনি সিয়াকে পরম স্নেহে সান্ত্বনা দিয়ে বলতে থাকেন, মা গো, আমার কথা শোনো, একদম চিন্তা করো না, তোমার বাবার কিছুই হবে না। দেবী মার ওপর বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, আমাদের মনোজের কিছুই হবে না, ও একদম ঠিক হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। ঠাকুমা সিয়ার চোখের জল মুছিয়ে দিয়ে অত্যন্ত কাতর গলায় আরো বলেন, তুই আর কেঁদো না মা, গিয়ে একটু বিশ্রাম নাও, আর হ্যাঁ জল খাও, নইলে এই টেনশনে তুই নিজেও অসুস্থ হয়ে পড়বি। দাদিমা জানতেনও না যে তিনি যার জন্য কাঁদছেন সে আসলে এক বিষাক্ত সাপ। ঠাকুমার কাছ থেকে সরে এসে সিয়া দাঁড়িয়ে নিজের চোখের জল মুছে এক কুৎসিত হাসি হাসে। সে মনে মনে বলে, উফ, ওই মরমর বুড়োটার জন্য আমাকে অকারণে এত চোখের জল ফেলতে হলো। এই সব ঝামেলার গোড়া হলো ওই চিক, সবকিছু ওর জন্যই হচ্ছে। যাই হোক, আজকে হাসপাতালে চিকির অপদস্থ হওয়া মুখটা দেখার মতো ছিল। আর যদি ওই বুড়োটা আজ ব্লাড না পেয়ে সত্যিই মরে যেত, তাহলে তো আমার রাজত্ব একবারে পাকা হতো, খুব মজা হতো। সিয়া যখনই পানি খেতে যাবে, ঠিক তখনই সিয়া দেখতে পায় দুজন নার্স ফাইল হাতে করিডোর দিয়ে কথা বলতে বলতে যাচ্ছেন। প্রথম নার্সটি দ্বিতীয় নার্সকে বলছিলেন, ভালোই হয়েছে যে চিকির রক্তের গ্রুপও এবি নেগেটিভ ছিল, নইলে ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত না থাকায় ওই রোগীকে বাঁচানো আজ খুব কঠিন হতো। দ্বিতীয় নার্সটি অবাক হয়ে জিজ্ঞেস করেন, চিকি কি রক্তদান করেছে? প্রথম নার্স উত্তর দেন, না, ও এখনই ব্লাড ব্যাংকের দিকে যাচ্ছে। নার্সদের মুখে এই কথা শোনা মাত্রই সিয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে রাগে ফুঁসতে ফুঁসতে মনে মনে বলে, কি চিকি ব্লাড ব্যাংকে যাচ্ছে রক্ত দিতে? ও যদি এখন মনোজকে রক্তদান করে বাঁচিয়ে দেয়, তাহলে তো এই বাড়ির সব কৃতিত্ব, সব ভালোবাসা ওই চিকি একাই নিয়ে নেবে। না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। যে কোনো মূল্যে আমাকে ওকে রক্ত দেওয়া থেকে থামাতে হবে। বন্ধুরা, এরপরেই সিয়া তার চক্রান্তের জাল বিছিয়ে একটি পুতুলের ভিতরে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ সেট করে বাজাতে থাকে। যখনই চিকি সেই কান্না শুনে রুমের ভিতরে যায়, তখনই সিয়া বাহির থেকে দরজায় তালা মেরে দেয়। চিকিকে আটকে রেখে সিয়া দরজার ওপাশে দাঁড়িয়ে এক কুৎসিত অট্টহাসি হেসে মনে মনে বলে, দুঃখিত নকল বাবার আসল মেয়ে চিকি, তোমাকে এখন এই অন্ধকার ঘরের ভেতরেই বন্দি থাকতে হবে। কারণ তুমি যদি এখন বাইরে গিয়ে তোমার ওই আসল বাবাকে রক্তদান করো, তাহলে আমার সব পর্দা ফাঁস হয়ে যাবে, আর আমাকে আমার এই কোটি টাকার ধনী জীবন ছেড়ে আবার ভিখারির মতো রাস্তায় বাঁচতে হবে। তাই আমার প্রিয় নকল বাবা মনোজ বাবু, দয়া করে আমার রাজত্বের জন্য তোমার জীবনটা আজ ওখানেই দিয়ে দাও, দয়া করে মরে যাও। ওদিকে ঘরের ভেতরে আটকা পড়ে চিকি চরম আতঙ্কে দরজায় ধাক্কা দিতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকে, কেউ কি ওখানে আছেন? দয়া করে দরজাটা খুলুন, প্লিজ কেউ সাহায্য করুন।
কেউ কি বাইরে আছেন? দয়া করে দরজাটা একটু খুলুন। হে দেবী মা, আমি এখন কিভাবে ওনাকে বাঁচাবো? মা, দয়া করে তুমি কিছু একটা করো। কিন্তু নির্জন করিডোরের সেই বদ্ধ ঘরের আওয়াজ কারো কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এদিকে ওটির বাইরে মনোজবাবুর অবস্থা আরো খারাপ হতে থাকে। দিদিমা কান্নায় ভেঙে পড়ে দেয়ালে মাথা টুকতে থাকে। রাম তখন দাদিমাকে সান্ত্বনা দেয়, কিন্তু দাদিমা বলে যে রাম, আমার পাপের জন্য আজ মনোজ মৃত্যুর মুখে, আমাকে এই শাস্তি পেতেই হবে। আমি এক গুরুতর পাপ করেছি। আমি আমার জানকীর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম, কিন্তু আমি আজ কারো ঠিকমতো যত্ন নিতে পারলাম না। রাম তখন দিদিমার হাত ধরে শান্ত করার চেষ্টা করে বলে, দাদিমা প্লিজ শান্ত হন, একজন রক্তদাতা ঠিকই পাওয়া যাবে। রাম তখন বলে যে চিকি নিজেই একজন ব্লাড ডোনার খুঁজতে গেছে, আর দয়া করে নিজেকে এভাবে দোষ দেবেন না, মনোজ কাকার কিছুই হবে না। পাশ থেকে রতন বলেন, মা দয়া করে শান্ত হন, আপনি কোনো ভুল করেননি, দেখবেন সব ঠিক হবে। কিন্তু রামের মুখে চিকের নাম শোনা মাত্রই দিদিমার ভেতরের জমানো ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। তিনি রাগে চিৎকার করে হসপিটালের সবাইকে শুনিয়ে বলেন, তোমরা ঠিকই বলেছ, আমি কোনো ভুল করিনি। আমার নিজেকে দোষ দেওয়া একদম উচিত নয়, কারণ সমস্ত দোষ হলো ওই নীচ মেয়েটার, ওই চিকির। যেই দিন থেকে ও পা পিছলে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে, সেই দিন থেকে কিছু না কিছু অমঙ্গল ঘটেই চলেছে। ও আমাদের সাজানো পরিবারে শুধু দুর্ভাগ্য নিয়ে এসেছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই মেয়েটা একটা আস্ত অলক্ষী ডাইনি। ওর কুৎসিত পায়ের জন্যই আজ আমার পরিবারের এই অবস্থা, মনোজের এই অবস্থা। এই সব কিছুর জন্য শুধু ওই মেয়েটাই দায়ী। কিন্তু এদিকে বন্দি চিকি কিছুতেই বাহির হতে পারতেছে না, আর করিডোরের আড়াল থেকে দিদিমার এই চিৎকার শুনে সিয়া মনে মনে চরম আনন্দ পায়। সে কুটিল হেসে নিজেকে বলে, বা এখন তো আমার আর কিছুই করতে হবে না এই বুড়িকে দিয়ে। ওই চিকি তো ঘরে বন্দি, ও আর কোনোদিন রক্তদান করতে পারবে না, ফলে এই বুড়োর খেলা আজ এখানেই শেষ। আর বুড়ি, তোমার সময়ও এবার এসে গেছে। এবার এই অগস্তি পরিবারের সমস্ত ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স একা আমার হবে, শুধুই আমার। ঠিক তখনই রতন একটু দূরে গিয়ে মাধবীকে কল করে বলে, মাধবী শুনছো? ওদিকে মাধবী বলে, কি হয়েছে বল। তখনই রতন বলে যে এখানে হাসপাতালে একটা দারুণ নাটক চলছে। মনোজ ভাইয়ের জীবন বাঁচাতে জরুরিভাবে এবি নেগেটিভ রক্ত দরকার। আর আমরা সবাই জানি যে সিয়ার রক্তের গ্রুপও এবি নেগেটিভ। মা যখন সিয়াকে নিজের বাবাকে রক্ত দিতে বললেন, সিয়া স্বার্থপরের মতো পরিষ্কার না করে দিল। সেই কেঁদে কেঁদে নাটক করে বলল যে তার নাকি শরীর ভালো লাগছে না। জেলে থাকার সময় তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল, ডাক্তারও নাকি তাকে রেস্টে থাকতে বলেছেন, তাই সে রক্ত দেবে না। আমার কিন্তু এই সিয়া মেয়েটাকে নিয়ে খুব সন্দেহ হচ্ছে। সিয়া কি আদেও সত্যি বলছে? ফোনের ওপাশ থেকে মাধবী অত্যন্ত বিরক্তি নিয়ে ধমক দিয়ে বলেন, ও তুমি কি তোর এই নোংরা মুখটা একটু বন্ধ করবা? উনি ওনার বাবাকে রক্ত দিন বা না দিন, তাতে আমাদের বা তোর কি আসে যায়? আমরা শুধু দূর থেকে এই রাজকীয় নাটকটা দেখব আর মজা লুটব, বুঝলা? শোন, ওখানে কোনো অহেতুক হিরোগিরি দেখাতে যাইও না বা শোরগোল করিও না, নইলে আমাদের আসল প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। চুপচাপ ওখানে তামাশা দেখ। রতন তখন বলে, হ্যাঁ মাধবী, তুমি ঠিকই বলেছে, কিন্তু মনোজ ভাই তো আমাদেরই পরিবারের একজন। মনোজ ভাইয়ের এই অবস্থা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে আর খুব চিন্তাও হচ্ছে। মাধবী তখন রেগে গিয়ে বলে, ও আমি তোমাকে মুখ বন্ধ করতে বলেছি না? এত চিন্তা করিও না, কপালে বলিরেখা পরে বুড়ো হয়ে যাবি। আরে ওর নিজের রক্তের মেয়ে ওখানে দাঁড়িয়ে নাটক করছে, আর তুমি বাইরের লোক হয়ে ওর চেয়েও বেশি চিন্তা করছো। এখন ফোনটা রাখ। এই বলে মাধবী ফোন রেখে দেয়। এদিকে করিডোরে তখন ডাক্তাররা রক্তের জন্য তাড়া দিচ্ছেন। রাম হন্যে হয়ে ছুটে এসে এক আত্মীয়কে জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো এবি নেগেটিভ রক্তদাতার খোঁজ পেয়েছো? রতন তখন হতাশ হয়ে মাথা নেড়ে বলে, না ভাইয়া, কোথাও কোনো রক্ত পাওয়া যাচ্ছে না, ব্লাড ব্যাংকও বন্ধ করে দিয়েছে। এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা চিকির মা অত্যন্ত চিন্তিত হয়ে রামকে বলেন, রাম বাবা, মনোজের তো সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি চিকিকে একটা ফোন করে জিজ্ঞেস করছো না কেন যে ও কোনো রক্তদাতা বা রক্তের ব্যবস্থা করতে পেরেছে কিনা? রাম তখন তার ফোনটা পকেট থেকে বের করে বলে, মা আমি তো অনেকবার ট্রাই করলাম, কিন্তু চিকির ফোন নট রিচেবল দেখাচ্ছে, কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। চিকির মা তখন কান্নায় ভেঙে পড়ে বলেন, রাম বাবা, আমার মন ভালো ঠেকছে না, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে হসপিটালের চারপাশে দেখো চিকি কোথায় গেছে। রাম তখন ওখান থেকে দ্রুত ছুটতে
শুরু করে এবং মনে মনে গভীর চিন্তায় পড়ে যায়। সে নিজেকে প্রশ্ন করে, চিকি আমাকে না বলে এই বিপদের দিনে এভাবে কোথায় চলে গেল? ও তো এতটাও অসাবধানী বা দায়িত্বজ্ঞানহীন মেয়ে নয়। ও মনোজ কাকাকে কতটা ভালোবাসে আমি জানি। ও কি কোনো বড় চক্রান্তের শিকার হলো? ও কোনো বিপদে পড়েনি তো? এই বলে যখনই রাম খুঁজতে থাকে তখনই পাশে থাকা একটা রুম থেকে বেল আইকনের একটা শব্দ আসে। আসলে এই শব্দটা কিসের? রামের এই গভীর সন্দেহ আর চিকির দরজায় ধাক্কা দেওয়ার এক রুদ্ধশ্বাস দৃশ্যের মাঝেই শেষ হয় আজকের এই হাই ভোল্টেজ পর্ব। তো বন্ধুরা, টিয়া যখন নিজের বাবাকে মৃত্যুর মুখে ফেলে কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে, তখন রাম কি পারবে সময় মতো ওই বদ্ধ ঘরের তালা ভেঙে চিকিকে উদ্ধার করতে? চিকি কি নিজের রক্ত দিয়ে মনোজবাবুর জীবন বাঁচিয়ে দিদিমার এই নোংরা অপবাদের গালে এক মস্ত বড় থাপ্পড় মারতে পারবে? আপনাদের কি মনে হয়, সিয়ার এই পাপের ঘোড়া কি এবার ভাঙবে? আপনাদের নিজস্ব মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আজকের এই স্পেশাল মেগা এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আগামী দিনের সমস্ত ধামাকা টুইস্ট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ধামাকা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।